ডাইলিউট করি, তার মানে আমি কী করছি ভাই, ডাইলিউট করা মানে আমি সলভেন্ট অ্যাড করে দিচ্ছি। সলভেন্ট অ্যাড করলে আমার ভলিউম বেড়ে যাবে, তো ভলিউম বাড়লে আমার কনসেন্ট্রেশন কমে যাবে। তাহলে আমি প্রত্যেকটা কেসে যেটা করবো হচ্ছে ডাইলিউশন আমি বাড়াবো, তাহলে কনসেন্ট্রেশন আমার কম হবে। বুঝতে পারলাম ভাই, এটুকু বেসিক আমি বুঝি। ক্লাস 12 সিনিয়র মোস্ট স্কুলের, তোকে একটা বাচ্চা যদি জিজ্ঞেস করে তুই তাকে বুঝিয়ে দিবি ব্যাপারটা, বলবি না এই বাচ্চা যা, এটা তো বলবি না তুই, ঠিক আছে। তার মানে ভাই ডাইলিউশন বাড়ালে কনসেন্ট্রেশন কমবে, ভলিউম আমার বাড়বে। তাহলে আমি এখন প্রত্যেকটা অ্যানালিসিস করবো হচ্ছে ডাইলিউশন বাড়ানোর রেসপেক্টে, মানে কনসেন্ট্রেশন কমালে কি হবে সেটা একই ব্যাপার, বোঝা গেছে। চল এইবারে খাতার লেফট সাইডে তুই হেডিং দিবি স্ট্রং ইলেকট্রোলাইট, আর রাইট সাইডে হেডিং দে উইক ইলেকট্রোলাইট। লেফট সাইডে হেডিং দে স্ট্রং ইলেকট্রোলাইট, রাইট সাইডে হেডিং দে উইক ইলেকট্রোলাইট। ঠিক আছে, স্ট্রং ইলেকট্রোলাইট লেফট সাইডে, রাইট সাইডে উইক ইলেকট্রোলাইট। দেখ ভাই স্ট্রং আর উইক এই গল্পটা আমি এর আগেও পড়েছি, বলতো ক্লাস 12-এ কোথায় পড়েছি স্ট্রং আর উইকের এই গল্প? ইকুইলিব্রিয়াম তো ক্লাস 12-এ কোনো চ্যাপ্টারই ছিল না। ক্লাস 12-এ কোথায় পড়েছি স্ট্রং উইকের গল্প? সলিউশন চ্যাপ্টারে, যেখানে আমি ভ্যান টপ ফ্যাক্টর পড়তাম ভাই। স্ট্রং এর জন্য দেখেছিলাম আফটার ডিসোসিয়েশন, বিফোর ডিসোসিয়েশন, উইকের জন্য আমি দেখেছি, ঠিক আছে। তো ভাই স্ট্রং ইলেকট্রোলাইট সাপোজ আমি নিচ্ছি হচ্ছে এক্সাম্পল সিম্পল NaCl HCl। স্ট্রং আর উইক কারা কারা হয়, এ তো ইকুইলিব্রিয়াম ক্লাস 11-এ ছিল, তুই ক্লাস 10-এ দেখবি মুখস্থ করতিস কতগুলো স্ট্রং ইলেকট্রোলাইটের এক্সাম্পল, কতগুলো উইক ইলেকট্রোলাইটের এক্সাম্পল ছিল না। যাই হোক দেখ, স্ট্রং ইলেকট্রোলাইট ধর আমার কাছে আছে হচ্ছে ভাই এই মলিকুলটা NaCl। তো NaCl আমার স্ট্রং, এটা আমি জানি ভাই NaCl স্ট্রং। তো NaCl যদি স্ট্রং হয়, NaCl এর কেসটা কী হবে, NaCl 100% ডিসোসিয়েশন করবে, তাই না? করবে না? এটা 100% ভাঙবে, ভেঙে আমার কী বানাবে, Na+ আর Cl- আয়নটা বানাবে, এটা বানাবে। আচ্ছা এইবারে ধর আমি NaCl এর মধ্যে তো স্ট্রং ভাই, স্ট্রং তো আমার 100%ই ভাঙবে, ভেঙে আমার Na+ আর Cl- আয়ন বানাবে। এইবারে ধর আমি NaCl এর মধ্যে তাহলে অ্যাকোয়াস সলিউশনে আমার এটা হয়, NaCl এর অ্যাকোয়াস সলিউশনে আমার ভাই Na আর Cl এর মাঝখানের বন্ডগুলো ভাঙবে, মানে Na+ আর Cl- এর মাঝখানের বন্ডগুলো ভাঙবে, ভেঙে আয়নগুলো আমার সেপারেট হয়ে যাবে। NaCl তো আমার আয়নিক কম্পাউন্ড, তার মানে এর মধ্যে আমার Na+ আর Cl- এর মাঝখানে বন্ড ছিল, যেই আমি অ্যাকোয়াস সলিউশন বানালাম, জল গিয়ে এদের মাঝখানের বন্ডটাকে ভেঙে দিল, ওই আয়নিক বন্ডগুলোকে ভাঙলো, ঠিক আছে, ভেঙে দিয়ে আমার Na+ আর Cl- আয়নকে আলাদা আলাদা করে দিয়েছে। NaCl মানে কি ভাই, একটা Na+ এর 6 দিকে 6টা Cl- লেগে থাকে, এগুলো আমাদের বোর্ড এক্সামে আর নেই, সলিড স্টেট কেমিস্ট্রি এখন নেই, যেই বা নিটে গিয়ে আছে 6 দিকে 6টা লেগে থাকবে নাকি 8 দিকে 8টা লেগে থাকবে, সেগুলো তো যেই বা নিটে এখনও আছে, অবভিয়াসলি থাকবেই, ঠিক আছে। তো বুঝতেই পারছিস ভাই যেই বা নিট বড় এক্সাম, বড় স্বপ্ন, ঠিক আছে, তাহলে পড়াশোনাটা সেই লেভেলের করতে হবে। যদি ছোটোবেলা ধর তোকে কেউ জিজ্ঞেস করতো যে তুই বড় হয়ে কী হতে চাস, তুই বললি ডাক্তার হতে চাস, কিন্তু সেই ডাক্তার হতে হওয়ার চান্সটা তোর এখন এসছে, তোকে পড়াশোনাটা সেই লেভেলের করতে হবে, ঠিক আছে। গলায় একটা ফেক স্টেথোস্কোপ ঘুরিয়ে নিলে তো আমি ডাক্তার হয়ে যাবো না ভাই, ঠিক আছে। পড়াশোনাটা সেই লেভেলের করতে হবে তোকে ক্লাস 12-এ, যার যার নিট টার্গেট, যার যার যেই দিয়ে IIT NIT যাওয়ার টার্গেট, তাকে পড়াশোনাটা সেই লেভেলের করতে হবে। তোর তো টার্গেট এই মুহূর্তে এটা নয় যে আমি ভাই কদিন পরে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট মানে হচ্ছে UM এ পড়বো, এটা তো কারোর টার্গেট হতে পারে না এই মুহূর্তে, আমার মনে হয় না তোর এটা টার্গেট আছে, ঠিক আছে। তোর যদি টার্গেট থাকে আমি বিটেক পড়বো, তাহলে বড় জায়গা থেকে পড়বো, এটা তোর ফার্স্ট টার্গেট হবে, তাই না? অবভিয়াসলি তাই হওয়া উচিত। তোর টার্গেট এটা কখন হতে পারে যে আমি টেকনো ইন্ডিয়াতে আমি অ্যাডমিশন নেবো, এটা তোর টার্গেট নয়, এটা হয়তো তোর ভবিতব্য, মানে এটা তোর ফিউচারও তো ওটা হতে পারে, ঠিক আছে। ফিউচার তোকে ওখানে নিয়ে গিয়ে ফেললো, সেটার কারণ কি, সেটার কারণ হচ্ছে ভাই তুই JEE মেন্সে ভালো র্যাঙ্ক করতে পারিস নি বলে, সিম্পল হিসাব এটাই। শুনতে তোর খারাপ লাগতে পারে ভাই, কিন্তু এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট ভাই। তুই দেখবি প্রত্যেকটা পাড়ায় যদি সার্ভে করিস না, 50 জনের মধ্যে 30 জন যদি বিটেক পড়ে, দেখবি 30 জনের মধ্যে 25 জনকে পাবে হচ্ছে UM IEM টেকনো হেরিটেজ, ঠিক আছে। এটা স্টুডেন্ট পাবে অ্যাডামাস ব্রেনওয়্যার, এগুলো স্টুডেন্ট পাবি তুই, ঠিক আছে। আর পুরো বিরাটি ঘুরে ফেললে 10,000 স্টুডেন্টের মধ্যে হয়তো 2-3 জন থাকবে যারা IIT বা NIT যাবে, সিম্পল হিসাব, বুঝতেই পারছিস। যাই হোক চল, এটা ফ্যাক্ট আমি তোকে বললাম, ফ্যাক্ট তো ভাই সবসময় কঠিন হবেই, ফ্যাক্ট তো তোর শুনতে খারাপ লাগবেই, ঠিক আছে। তো ভাই NaCl এর মধ্যে 100% ডিসোসিয়েশন হয়ে আমার Na+ আর Cl- আয়নে ভাঙলো, ঠিক আছে। এবারে তুই ভাব আমি যদি NaCl এর মধ্যে বেশি বেশি জলও অ্যাড করি, তো ভাই ডিসোসিয়েশন তো আমার আর বাড়বে না, 100% থেকে বেশি ডিসোসিয়েশন হবে না। NaCl এমনি স্ট্রং, ও তো 100% আগে হতো এখনোই হবে, তাই হবে, 100% থেকে ডিসোসিয়েশন আমার আর বাড়বে না। যদি আমি এর মধ্যে এক্সট্রা সলভেন্ট অ্যাড করি, সলভেন্ট অ্যাড করি মানে কি ডাইলিউশন যদি আমি বাড়াই, তাহলে আমার যেটা হবে ভাই দুখানা আয়নের মধ্যে ডিস্টেন্সটা বাড়বে, স্বাভাবিকভাবেই। Na+ আর Cl- এর মধ্যে আরও জলের মলিকুল ঢুকে যাচ্ছে, তাহলে ভাই Na+ আর Cl- এর মধ্যে ডিস্টেন্সটা বেড়ে যাবে, বোঝা গেছে। তাহলে ডিস্টেন্স আমার এখানে যদি বাড়ে, বোঝা গেল, তাহলে ডিস্টেন্স আমার এখানে বেড়ে যেতে পারবে, তাহলে নাম্বার অফ আয়ন কি আমার এখানে আর বাড়বে, নাম্বার অফ আয়ন মানে এখানে সেভাবে বাড়বে না। সাপোজ আমার আগে এটা 100% ডিসোসিয়েশন হতো, এখন আমার কি হলো, ধর আগের কেসটা ধর আমি দেখাচ্ছি, ধর আমি এর মধ্যে সাপোজ 10 ml জল যখন অ্যাড করেছিলাম,
তাহলে ধর এই একটা Na প্লাস আয়ন আর এর মাঝখানে আমার ওয়াটার আয়ন আছে, এখানে ধর আমার আছে Cl, ওয়াটার মলিকুল আছে, এখানে ধর Cl মাইনাস আছে। ধর আমি 10 ml থেকে এখন জল বাড়িয়ে 20 ml করে দিলাম, তাহলে কি হয় বলতো ভাই, এর মধ্যে আমার আরো ওয়াটার ঢুকে যাবে, বুঝতেই পারছি। যদি ঢুকে যায় তাহলে বল দেখ Na প্লাস আর Cl মাইনাসের মধ্যে ডিসটেন্স আরো বেড়ে যাবে না, বেশি বেশি ওয়াটার মলিকুল তো ঢুকে যাচ্ছে, বুঝতে পারলি? ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে দেখ আগে ভাই Na প্লাসের সাথে Cl মাইনাসের আমি যদি ভাবি এরকম যে Cl মাইনাস Na প্লাসকে তার একটুখানি অ্যাট্রাক্ট করে রাখতো, এখন অ্যাট্রাকশন আরো কমে যাবে। আমি যদি আরো ডাইলিউট করি, মানে আরো যদি আমি ভলিউম বাড়াই, তাহলে আমার কি হবে বলতো, Cl মাইনাস আরো দূরে চলে যাবে Na প্লাসের থেকে। তার মানে দেখ আয়নগুলো ফ্রি আরো বেশি বেশি হচ্ছে, আমি যত বেশি বেশি সলভেন্ট অ্যাড করবো আমার আয়নগুলো তত বেশি ফ্রি হবে, বুঝতে পেরেছিস? ফ্রি কোন রেসপেক্টে বলছি, দেখ আগে আমার ধর অ্যাট্রাকশন একটু ছিল, তারপরে আরেকটু মানে কমে যাচ্ছে, তারপরে আরো কমবে, কারণ যত আমি ডাইলিউট করবো তত আমার অ্যাট্রাকশন কমছে, তাহলে আয়নগুলো বেশি ফ্রি হচ্ছে। তাহলে আয়নগুলো যদি বেশি ফ্রি হয় তাহলে আয়নগুলো মুভ করতে পারবে ইজিলি, বোঝা গেল? কন্ডাক্টেন্স মানে কি রেজিস্ট্যান্সের অপোজিট, তাহলে আয়নগুলো যদি মুভ করে বেশি তাহলে আমার সলিউশনের কন্ডাক্টেন্স বাড়বে না কমবে? অবভিয়াসলি বাড়বে। আয়ন যত বেশি ইজিলি মুভ করবে তত আমার কন্ডাক্টেন্সও বেড়ে যাবে। তার মানে আমি কি বুঝলাম বলতো, স্ট্রং এর জন্য কন্ডাক্টেন্স আমি বাড়বে, এটা আমি বুঝতে পেরেছি। তোকে আমি এখন আপাতত জাস্ট স্ট্রং এর এক্সাম্পল দেখাচ্ছিলাম। স্ট্রং ক্লিয়ার? তাহলে স্ট্রং এর হচ্ছে কি আমার 100% ভাঙে, এটা বুঝলাম। উইকের এক্সাম্পল আমি নিচ্ছি ভাই CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড ভাই আমি মলিকুলারলি সিনথেসিস করেছি, ঠিক আছে? কিভাবে করবো বলতো, CH3Br থেকে CH3COOH এর কনভার্সন। এটা অর্গানিকের কোশ্চেন করি। অ্যালকোহল ফেনাইল তার অনেকদিন আগে পড়া হয়েছে, আমি তোকে টাইম দিয়েছি বাড়িতে অর্গানিক পড়ার। অ্যালডিহাইড কিটোন স্টার্ট করার পরে আর কিছু টাইম পাবি না, একদম সিম্পল হিসাব। এই যে কদিন অর্গানিক আমাদের হচ্ছে না, তোর কাজ বাড়িতে একটা রিভাইজ করা। CH3Br থেকে CH3COOH কীভাবে বানাবো, কি দেবো ফার্স্টে বল, বলে ফেল ফার্স্টে বল তুই, তারপরে তোরটা শুনছি। বল 1 নম্বরে KCN দিয়েছিলাম, তারপরে KCN আটকে আছে, তারপরে বল কিভাবে বলছিলি KCN, আর তুই তো অন্য কিছু একটা রুট বলছিলি, তোর রুটটা বল, কি একটা সোডিয়াম ড্রাইথার বলেছিলি। CH3 এর মধ্যে সোডিয়াম আর ড্রাইথার দেবো, বাকিদের হাসি পাওয়ার কথা নয়, ঠিক আছে? এটা একটা অর্গানিকের সিম্পল কোশ্চেন। CH3 এর মধ্যে সোডিয়াম ড্রাইথার দিলাম, কি হয় বলতো প্রোডাক্ট, CH3 ওখান থেকে CH3 বলে কিভাবে বানাবো, আর KCN দিয়ে তারপরে কি করবো, মানে রিএজেন্টে কি দেবো, H2O+। ঠিকই বলেছিলি, KCN এর পরে H2O+ দিলে আমার এটা কনভার্ট হয়ে যাবে। এই CH3 থেকে এটা কিভাবে বানাবো, CH3 থেকে এটা কিভাবে বানাবো বলতো, এই যে কিচ্ছু হবে না, K2CR2 অন্য জায়গায় রিঅ্যাকশন করে, এটা অন্য জায়গায় রিঅ্যাকশন, এটা অন্য রিএজেন্ট। CH3 থেকে বলতে পারবি CH3COOH কিভাবে বানাবো বল দেখি, CH3 থেকে CH3COOH। ইথেনের মধ্যে CO2 দিলে কার কি যায় আসবে, এরকম কোনো রিঅ্যাকশন আমি কোনোদিনও পড়িনি, ঠিক আছে? সবাইকেই বলছি এবার থেকে বলার আগে একটু নিজে ভাববি যে ঠিক বলবো না ভুল বলবো, এরকম আদৌ কোথাও কোনোদিনও পড়েছিলাম কিনা। ইথেন থেকে অ্যাসিটিক অ্যাসিড কিভাবে বানাতে পারি, যাই তোটা ভাবতে থাকবি বাড়ি গিয়ে। CH3COOH এটা হচ্ছে আমার উইক ইলেকট্রোলাইট, কিচ্ছু হবে না। ইথেনের মধ্যে অ্যালকোহলিক কেউ কোনো রিঅ্যাকশনই করিনি কোনোদিন। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আমার উইক, তাহলে ভাই এর ডিসোসিয়েশনের জন্য আমি রিভার্সেবল সাইনটা ইউজ করি। এ ভেঙে গিয়ে কি বানাবে, দুখানা আয়ন CH3COO- আর হচ্ছে H+, এইটা হচ্ছে আমার উইকের জন্য আমরা রিভার্সেবল সাইন দিই। এইবারে উইক যে ইলেকট্রোলাইটটা আছে তার ক্ষেত্রে দেখ ভাই এটা হচ্ছে রিভার্সেবল সাইন দিয়ে আমি এই সাইনটা দিতাম। ধর আমিও উইক তুইও উইক, এবারে আমাদের দুজনের মধ্যে হতে পারে ভাই কেউ একজন বেশি স্ট্রং, তার মানে কি আমিও ভাই কমই এরকম আয়ন বানাই, ও কম আয়ন বানায়, দুজনের মধ্যে যে একটু বেশি আয়ন বানাবে তাকে আমি কি বলবো, দুজনের মধ্যে কম্পারেটিভ বেশি স্ট্রং বলবো। তাহলে অ্যাসিডিক অ্যাসিড তো উইক, এরকম অনেক উইক আমার ইলেকট্রোলাইট আছে। এখন দেখ ভাই উইক হচ্ছে আমার এরকম ভেঙে যায়, তাহলে উইকের হচ্ছে এরকম ভেঙে যায়। উইক ভেঙে ম্যাক্সিমাম কতটা বানাতে পারে, কোনো উইক ইলেকট্রোলাইট যদি খুব স্ট্রংও হয় ওর ভাই ম্যাক্সিমাম 5% ডিসোসিয়েশন হয়, ঠিক আছে? কোনো উইক যদি আমার খুব স্ট্রংও হয় তাহলে ওর ম্যাক্সিমাম 5% ডিসোসিয়েশন হতে হবে। স্ট্রংয়ের জন্য আমার 100% ডিসোসিয়েশনই হবে, কোনো উইক যদি আমার স্ট্রংও হয় তাহলে ওর জন্য আমি ম্যাক্সিমাম 5% ডিসোসিয়েশন আমি দেখতে পাবো। বুঝতে পারলাম কথাটা, আমি বুঝতে পারছি। 100% তো কোনো প্রশ্নই আসে না, তার মানে উইক আমার পুরোপুরি ভাঙবে না। তাহলে উইকের মধ্যে আমি কি পাই বলতো, উইকের মিডিয়ামের মধ্যে আমি মলিকুলও পাই, আমার আয়নগুলো পাই, সবাইকে পাই। দেখবি ক্লাস 10-এ কোশ্চেন আসতো উইক ইলেকট্রোলাইটের, আইসিএসসি ওটাতে আসতো উইক ইলেকট্রোলাইটের সলিউশনের মধ্যে কি থাকে, তুই অ্যান্সার লিখতিস বোথ আয়ন্স অ্যান্ড মলিকুলস, দেখবি ক্লাস 10 সব কোশ্চেনগুলো আসতো, ঠিক আছে? যাই হোক চল, তার মানে উইকের জন্য কি হচ্ছে ম্যাক্সিমাম 5% অবধি ভাঙতে পারে,
বুঝতে পেরেছি? ঠিক আছে, স্ট্রং এর জন্য আমার 100%ই ভাঙবে, উইকের জন্য আমার ম্যাক্সিমাম 5% অবধি ভাঙতে পারে। যাই হোক, চল তুই এবার লেখ স্ট্রং আর উইক মানে কি আমি বুঝতে পেরেছি। স্ট্রং 100% ভাঙছে, উইক আমার ম্যাক্সিমাম 5% তো ভাঙতে পারবে। এইবারে নাম্বার 1 লেখ। আমি এখন কম্পেয়ার করবো কি কি প্রপার্টি। 1 নম্বর প্রপার্টি লেখ কন্ডাক্টেন্স। 1 নম্বর প্রপার্টি লেখ কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স চল দেখ, আমি আগে দেখি স্ট্রং এর জন্য কন্ডাক্টেন্সের কি চেঞ্জ হবে। ভাই আমি কি করছিলাম, ডাইলিউশন করছিলাম। ডাইলিউশন বাড়ালে আমার কনসেন্ট্রেশন কমবে, ভলিউম বাড়বে। তাহলে ভলিউম বাড়লে কি হবে দেখ, স্ট্রং এর কেসে আমি এইমাত্র বলেছিলাম তোকে আয়নগুলো দূরে দূরে চলে যাচ্ছে, ফ্রিলি মুভ করতে পারছে আরো বেশি। তাহলে ফ্রিলি মুভ করলে কন্ডাক্টেন্স বাড়বে না কমবে? বাড়বে। তাহলে লেফট সাইডে আমার স্ট্রং হেডিং দেওয়াই আছে। তাহলে আমি এখন 1 নম্বর কন্ডাক্টেন্স এখানে লিখেছিলাম, তাহলে কন্ডাক্টেন্সের মধ্যে লিখবো কন্ডাক্টেন্স কি হবে, কন্ডাক্টেন্স বলে হেডিং দিয়েছিলাম, তারপর লিখছি কন্ডাক্টেন্স ইনক্রিজ করছে। তাহলে ডাইলিউশন বাড়ালে স্ট্রং ইলেকট্রোলাইটের কন্ডাক্টেন্স ইনক্রিজ করবে। তাহলে কন্ডাক্টেন্স বলে হেডিং দিয়েছিলাম, তারপরে লিখলাম কি কন্ডাক্টেন্স ইনক্রিজ করছে। বুঝতে পেরেছিস? উইকে চলে আসি, কন্ডাক্টেন্সের মধ্যেই চলছে উইকের পার্টটা। উইকের ক্ষেত্রে কি হবে, চল আসছি উইকের ক্ষেত্রে কি হবে। আচ্ছা, এই যে এফেক্টটা যেটা বললাম না, যে স্ট্রং এর মধ্যে আমার কি হচ্ছে বলতো, ভলিউম বাড়ছে, আয়নগুলো দূরে দূরে চলে যাচ্ছে, এটাকে বলে ভলিউম এফেক্ট। তাহলে আমি যেটা বললাম এফেক্টটা, ভলিউম বাড়ছে, আয়নগুলো দূরে দূরে চলে যাচ্ছে, এটাকে কি বলে, ভলিউম এফেক্ট। ওকে, চল উইকের মধ্যে এবার আমি আসছি। তাহলে ভলিউম এফেক্ট মানে আমি বুঝতে পারলাম। উইকের মধ্যে যখন আমি যাচ্ছি, উইকের মধ্যে আমি কি দিচ্ছি, সলভেন্ট ধর অ্যাড করছি। তো উইকের মধ্যে সলভেন্ট অ্যাড করলে আমার কি হবে, তাহলে আমি এর মধ্যে ওয়াটার অ্যাড করলাম। ওয়াটার গিয়ে আমার কি করে, এটা আমি ক্লাস 10 লেভেলে পড়েছিলাম। এটা হচ্ছে বেসিক্যালি কোভ্যালেন্ট বন্ড আছে এর মধ্যে ভাই। এটা হচ্ছে ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস, ক্লাস 11এও পড়েছিলাম। ওয়াটার গিয়ে এই বন্ডটাকে ভাঙতো, মনে আছে? ওয়াটার গিয়ে এই বন্ডটাকে ভাঙবে, যে বন্ডগুলো পোলার আমার ওয়াটার গিয়ে সেই বন্ডগুলোকে ভাঙে। এটা ক্লাস 11এ পড়েছি, কেমিক্যাল বন্ডিংয়ে, ক্লাস 10এও বলেছিলাম। তো ওয়াটার গিয়ে বেসিক্যালি এই বন্ডগুলোকে ভাঙতে থাকে, ওয়াটারই এই কাজটা করে। যত বেশি বেশি ওয়াটার দেবো তত ভাঙাটা আমার বেশি বেশি হবে। তার মানে কি বলতো, যত বেশি ওয়াটার দেবো তত থেকে আমি বেশি বেশি আয়ন পেতে থাকবো স্বাভাবিকভাবেই। এ তো ভাই উইক, এ তো নর্মালি কম আয়ন প্রডিউস করে। যদি ওয়াটারের অ্যামাউন্ট বাড়ে তাহলে পোলার সলভেন্ট গিয়ে কী করছে, এই বন্ডগুলোকে ভাঙছে। যত বেশি বেশি ওয়াটার দেবো তত বেশি বেশি আমার এবারে আয়ন বাড়তে থাকবে। আগের বারে কিন্তু আয়নের নাম্বার ফিক্স ছিল, আয়নের মধ্যে ডিস্টেন্সটা বেড়ে গেছিল। এবার আমার এখানে কি হয়েছে, এবারে আগের বারে ধর এখানে সাপোজ 1% ডিসোসিয়েট করছিল, তো 1% ডিসোসিয়েট করলে আমি যতগুলো আয়ন পাবো, 3% ডিসোসিয়েট করলে তো আমার নাম্বার অফ আয়ন বেড়ে যাবে। বুঝতেই পারছি, সিম্পল কমন সেন্স। 5% ডিসোসিয়েট করলে নাম্বার অফ আয়ন আমার আরও বেড়ে যাবে। তাহলে ডিসোসিয়েটটা কখন হবে, যদি আমি বাইরে থেকে ওয়াটার বেশি অ্যাড করি। ওয়াটার যত বেশি অ্যাড করতে থাকবো তত এই ভাঙাটা আমার বাড়তে থাকবে। ওয়াটার গিয়ে কী করে, এই বন্ডটাকে ভেঙে দেয়। ঠিক আছে, তো ওয়াটার গিয়ে এই বন্ডটাকে ভাঙতে থাকবে বেশি বেশি। ওয়াটার গিয়ে যদি বেশি বেশি এই বন্ডটাকে ভাঙে, তাহলে আমি নাম্বার অফ আয়ন তত বেশি বেশি পেতে থাকবো। বুঝতেই পারলাম। তাহলে এখানে আমার ভলিউম এফেক্টও হবে। ভলিউম এফেক্ট মানে তো আমি বুঝতে পারছি আয়নগুলো দূরে দূরে চলে যাবে, তাহলে আমার ফ্রিলি মুভ করতে পারছে, ওটা আমার হবেই। এখানে আমার ওই এফেক্টের থেকে বেশি মেজর যে এফেক্টটা রোল প্লে করছে সেটা হচ্ছে কি, নাম্বার অফ আয়ন এখানে ইনক্রিজ করে গেছে। কারণ আমি যত কম রেখেছিলাম সলভেন্ট, তত আমার কিছু না নাম্বার অফ আয়ন আমি কম কম পাচ্ছিলাম। কেন, এই ভাঙার মতন সলভেন্ট আমার ছিল না। যদি আমার আয়ন সলভেন্ট বাড়তে থাকে, তাহলে সলভেন্ট বাড়লে আমার কি হবে, এই নাম্বার অফ ডিসোসিয়েশনটা বেড়ে যাবে। নাম্বার অফ ডিসোসিয়েশন বাড়লে আমার কি হবে, এই আয়নের নাম্বারও বাড়তে থাকবে। নাম্বার অফ আয়ন বাড়লে তো আমার কন্ডাক্টেন্স এমনিই বাড়বে। বুঝতে পারলাম? তাহলে এখানেও আমার কন্ডাক্টেন্স বাড়ে, কিন্তু এখানে রোলটা কে প্লে করছে, রোলটা প্লে করছে হচ্ছে, তাহলে এখানে আমার কন্ডাক্টেন্স বাড়ছে কেন, ডিউ টু ইনক্রিজ ইন নাম্বার অফ আয়ন্স, ডিউ টু ইনক্রিজ ইন নাম্বার অফ আয়ন্স। তাহলে এই নাম্বার অফ আয়নের বেড়ে যাওয়াটা ভলিউম এফেক্টের থেকে অনেক বেশি হয়। কোথায়, উইকের জন্য। বুঝতে পারলাম। তাহলে কন্ডাক্টেন্সের পার্ট আমার তো শেষ হয়ে গেল। তাহলে কন্ডাক্টেন্স আমার তো শেষ। 2 নম্বর লেখ। তাহলে 1 নম্বর ছিল কন্ডাক্টেন্স পড়লাম, 2 নম্বর লিখবি হচ্ছে কন্ডাক্টিভিটি। 2 নম্বর লিখবি কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি, তাহলে কন্ডাক্টিভিটি মানে কি, কাপ্পা বেসিক্যালি। এখন দেখবো ভাই কাপ্পা আমার বাড়বে না কমবে। তো ভাই কাপ্পা বাড়বে না কমবে, চল দেখা যাক। কাপ্পার ডেফিনেশন কি ছিল, কাপ্পার ডেফিনেশন কি পড়েছিল এই মাত্র, খাতা থেকে বল কাপ্পার ডেফিনেশন কি ছিল। কারণ কাপ্পার ডেফিনেশন যতক্ষণ তুই বুঝতে পারি ততক্ষণ পরেরটা তুই বুঝতে পারবি না। কাপ্পার ডেফিনেশন কি ছিল, 1 ml সলিউশনের মধ্যে যে আয়নগুলো আছে ওই আয়নগুলোর যে কন্ডাক্টেন্স সেটাই হবে হচ্ছে আমার কাপ্পা। তাহলে 1 ml মানে ভলিউম ফিক্স করে দিলাম, ওই ভলিউমের মধ্যে যে আয়নগুলো আছে তার যা কন্ডাক্টেন্স হবে সেটাকে আমি বলবো কি,
কন্ডাক্টিভিটি অফ সলিউশন, এই খাতায় লিখেছিলাম সুন্দর করে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই কাপ্পা বাড়বে না কমবে? তাহলে আমি এখন কি করছি, ডাইলিউশন, আমি প্রত্যেকটা কেসে ডাইলিউশন বাড়াচ্ছি, ঠিক আছে। তোকে যদি পরীক্ষাতে জিজ্ঞেস করে কনসেন্ট্রেশন বাড়ালে স্ট্রং এর জন্য কন্ডাক্টেন্স বাড়বে না কমবে, তুই কি বলবি অ্যান্সার তখন? খাতা থেকে বল, কি বললাম? কনসেন্ট্রেশন বাড়ালে স্ট্রং ইলেকট্রোলাইটের কন্ডাক্টেন্স বাড়বে না কমবে, কি হবে অ্যান্সার? আমার মুখের দিকে তাকিয়ে থাক ভাই, আমার মুখে লেখা আছে, দেখ কন্ডাক্টেন্স বলে লেখা আছে, পাবি দেখতে। কনসেন্ট্রেশন বাড়ালে স্ট্রং এর জন্য কন্ডাক্টেন্স বাড়বে না কমবে? কনফিডেন্স পাচ্ছিস তো অ্যান্সারে? পাওয়া যাচ্ছে কনফিডেন্স? কি হবে? কন্ডাক্টেন্স কমবে। কিভাবে কমবে বুঝলাম, আমি এতক্ষণ যা যা বলছি ডাইলিউশন বাড়ছে কনসেন্ট্রেশন কমছে, তাহলে কন্ডাক্টেন্স বেড়েছিল, তাহলে উল্টোটা হয়ে যাবে। হ্যাঁ ভাই বুঝতে পারছি, এটুকু কমন সেন্স অ্যাপ্লাই করার মতন বয়স আমার হয়ে গেছে। নেক্সট হচ্ছে কাপ্পা। কাপ্পা মানে কি? 1 ml ভলিউম, তাহলে আমি 1 ml এর মধ্যে যে আয়ন আছে তার যা কন্ডাক্টেন্স সেটাকেই বলবো হচ্ছে কি কন্ডাক্টিভিটি, কাপ্পা। এখন আমার কাপ্পা বাড়বে না কমবে? ধর আমার সলিউশনটা ছিল হচ্ছে এরকম, সাপোজ এইটুকু হচ্ছে আমার 1 ml ভলিউম, এইটুকু হচ্ছে আমার 1 ml ভলিউম, এটা আমার 1 ml ভলিউম। ধর ডাইলিউশনের আগে আমার 1 ml ভলিউমের মধ্যে সাপোজ 3খানা আয়ন ছিল, ডাইলিউশনের আগে ধর আমার 1 ml ভলিউমের মধ্যে 3টে আয়ন ছিল, আমি ডাইলিউট করলাম সলিউশনটা, তাহলে ডাইলিউট করে ধর আমার ভলিউম এখন এইখানে চলে গেল, ঠিক আছে, ডাইলিউট করলাম, আমার ভলিউম ধর এখন চলে গেছে এখানটাতে। তাহলে তুই বল 1 ml এর মধ্যে কি ওই 3খানা আয়নই থাকবে? কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে, এক্স্যাক্টলি, কারণ আয়নগুলো আরও বেশি জায়গা ধরে ছড়িয়ে যাবে। তাহলে আমি যদি ডাইলিউট করতে থাকি তাহলে পার ইউনিট ভলিউমের মধ্যে আমার নাম্বার অফ আয়ন কমতে থাকবে। তাহলে পার ইউনিট ভলিউমে যদি নাম্বার অফ আয়ন কমে তাহলে আমার কন্ডাক্টেন্স বাড়বে না কমবে? পার ইউনিট ভলিউমে নাম্বার অফ আয়ন কমে যাচ্ছে, তাহলে পার ইউনিট ভলিউমের কন্ডাক্টেন্স বাড়বে না কমবে? কমবে। তাহলে পার ইউনিট ভলিউমের কন্ডাক্টেন্স কমে গেলে আমার কাপ্পাও যাবে কমে, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে আমার কি হচ্ছে, কন্ডাক্টিভিটি কমে যাবে। তাহলে ডাইলিউশন বাড়ালে আমার কি হয়, কন্ডাক্টিভিটি কমে। স্ট্রং এর জন্য যা হবে উইকেও তাই হবে, তাহলে উইকেও তুই একই জিনিসই লিখে রাখবি, তাহলে উইকেও তুই একই জিনিসই লিখে রাখছিস। 3 নাম্বার লেখ মোলার কন্ডাক্টিভিটি। এগুলো মারাত্মক ইম্পর্টেন্ট, এখান থেকে প্রত্যেকটা থেকে তোর এমসিকিউতেও কোশ্চেন হবে, ডিটেলসেও কোশ্চেন হবে। 3 নাম্বার লিখছিস মোলার কন্ডাক্টিভিটি। 3 নাম্বার লেখ মোলার কন্ডাক্টিভিটি। মোলার কন্ডাক্টিভিটি কি হবে? আচ্ছা, মোলার কন্ডাক্টিভিটির ফর্মুলা কি? 1000 কাপ্পা বাই মোলারিটি, 1000 কাপ্পা বাই মোলারিটি। তাহলে ল্যামডা এম ইকুয়ালস টু 1000 কাপ্পা বাই মোলারিটি। তো আমাকে ফার্স্টে বল, তাহলে আমি প্রত্যেকের কাছে ডাইলিউশন বাড়ালাম, ডাইলিউশন বাড়ালে কাপ্পা আমার বাড়বে না কমবে? এইমাত্র লিখেছিলি, কী হবে? কমবে, তাই তো? তাহলে ডাইলিউশন বাড়লে কাপ্পা কমবে, এইমাত্র লিখেছিলাম। তাহলে কাপ্পা যদি কমে তাহলে ল্যামডা এম বাড়বে না কমবে? ল্যামডা এম কমবে। কীভাবে বুঝলাম? আরে ভাই এটা ইকুয়ালস টু সামথিং ইন্টু সামথিং বাই এটা, তাহলে এটা যদি কমে তাহলে ল্যামডা এম আমার কমবে, এটার জন্য রকেট লেভেলের সায়েন্স ভাবার কোনো দরকার নেই। তাহলে ল্যামডা এম ইকুয়ালস টু 1000 কাপ্পা বাই মোলারিটি। তার মানে দেখ, আমি যদি শুধু কাপ্পা ফ্যাক্টরটা দেখি তাহলে আমার কি হচ্ছে বলতো, তাহলে আমি যদি কাপ্পার উপর ডিপেন্ড করি তাহলে কাপ্পা কমবে, ল্যামডা এমও কমবে, এটা হওয়া উচিত কাপ্পার উপর দেখলে, খুব ভালো কথা। এবং ডাইলিউশন বাড়ালে মোলারিটি বাড়বে না কমবে? ডাইলিউশন বাড়ালে মোলারিটি বাড়বে না কমবে? ভেবে চিন্তে বল, বলার আগে এবার নিজেকে জিজ্ঞেস করবি যে ঠিক বলছি না ভুল বলছি, এটা জিজ্ঞেস করে বলবি এবার থেকে, র্যান্ডম অ্যান্সার দিবি না। ডাইলিউশন বাড়ালে মোলারিটি বাড়বে না কমবে? মোলারিটি বাড়বে। কেন বাড়বে একটু বল দেখি। মোলারিটি কি হবে? ডাইলিউশন বাড়লে মোলারিটি কমবে, কারণ কি মোলারিটির ফর্মুলা হচ্ছে মোল বাই ভলিউম। ডাইলিউশন বাড়ালে মোলারিটি আমার কি হয়, ডাইলিউশন বাড়লে মানে মোলার ভলিউম বেড়ে যায়, তো ভাই ভলিউম তো আমার নিচে আছে মোলারিটির টার্মের মধ্যে, মোলারিটি মানে মোল বাই ভলিউম, তো ভলিউম যদি বাড়ে তাহলে মোলারিটি আমার কি হবে, কম হবে। এটা ক্লাস 12-এর স্টুডেন্ট থেকে এটা এক্সপেক্টেড ছিল, যাই হোক চল, এক্সপেকটেশন আর রিয়েলিটির মধ্যে ডিফারেন্স থাকতেই পারে, তাই না? তাহলে আমি ডাইলিউশন বাড়ালাম, ভলিউম বাড়ালাম, মোলারিটি আমার গেল কমে। তাহলে বল মোলারিটি কমে গেলে ল্যামডা এম টার্মটা বাড়বে না কমবে? তাহলে ল্যামডা এম আমার বেড়ে যাবে। তাহলে দুখানে আমার কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, তাহলে দুখানে আমার কন্ট্রাডিক্টরি হয়ে গেল। তাহলে মোলারিটি যদি কমে যায় তাহলে ল্যামডা এম আমার বেড়ে যাচ্ছে, তাহলে আমার কোন এফেক্টটা হবে লিখে রাখবি, এফেক্ট অফ মোলারিটি ইজ মোর দ্যান এফেক্ট অফ কাপ্পা।
effect of molarity is more than effect of kappa. তার মানে আমার কি হয় বলতো, আলটিমেটলি জিতবে কে? সবুজ জিতে গেছে ভাই, চারপাশে সবুজই জিতছে, ঠিক আছে। তার মানে আমার কি হলো, আলটিমেটলি যেটা হবে হচ্ছে ডাইলিউশন বাড়ালে মোলার কন্ডাক্টিভিটি বেড়ে যায়। তাহলে ডাইলিউশন বাড়ালে আমার কি হয়, মোলার কন্ডাক্টিভিটি বেড়ে যায়। তাহলে আলটিমেটলি কি হলো, ডাইলিউশন বাড়ালে মোলার কন্ডাক্টিভিটি বেড়ে গেল। ক্লিয়ার? তাহলে ডাইলিউশন ইনক্রিজ করলাম, মোলার কন্ডাক্টিভিটি আমার বাড়লো। মনে থাকবে, ডাইলিউশন বাড়ালে মোলার কন্ডাক্টিভিটি ইনক্রিজ করবে, যেগুলো সব তোর এমসিকিউর মধ্যে কোশ্চেন আসবে। তাহলে ডাইলিউশন ইনক্রিজ করলাম, আমার ল্যামডা এম ইনক্রিজ করবে। তাহলে উইথ ইনক্রিজ ইন ডাইলিউশন ল্যামডা এম ইনক্রিজেস। ক্লিয়ার? এটা স্ট্রংয়েও হবে, উইকেও হবে, এটা স্ট্রংয়েও হবে, উইকেও হবে, ঠিক আছে। তাহলে এটা অ্যাপ্লিকেবল ফর বোথ স্ট্রং অ্যান্ড উইক। এইবারে স্ট্রং আর উইক আলাদা আলাদা করে হেডিং দেওয়াই আছে। স্ট্রংয়ের মধ্যে আর উইকের মধ্যে আলাদা আলাদা করে আমি তুই গ্রাফ পড়বো যে কনসেন্ট্রেশনের সাথে কীভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে আমি এখন একটা গ্রাফের উপর ডিপেন্ডেন্সি দেখবো, ঠিক আছে। তাহলে চল গ্রাফ আঁকা যাক। তাহলে স্ট্রং আর উইকের জন্য আমি গ্রাফ আঁকবো। চল খাতার লেফট সাইডে তো স্ট্রং হেডিং দেওয়াই আছে, তুই তো লিখেছিস ভাই দুজনের জন্য এটা সেম, স্ট্রংয়ে হবে উইকেও হবে। এখন আমি দেখবো ভাই স্ট্রং আর উইকের গ্রাফটা কীরকম হচ্ছে, ঠিক আছে। তাহলে চল স্ট্রং হেডিং দেওয়া আছে, আমি এখন স্ট্রংয়ের জন্য গ্রাফ আঁকবো। কি ভার্সেস কিসের গ্রাফ? ল্যামডা এম, ওয়াই অ্যাক্সিস থাকবে ল্যামডা এম, আর এক্স অ্যাক্সিসে থাকবে রুট ওভার অফ সি। এক্স অ্যাক্সিসে থাকবে কি? রুট ওভার অফ সি, রুট ওভার অফ সি। সি ফর কনসেন্ট্রেশন, ঠিক আছে, সি ফর কনসেন্ট্রেশন, সি ফর কনসেন্ট্রেশন। আচ্ছা তুই আমাকে বল, লেফট টু রাইটে গেলে, লেফট টু রাইটে গেলে গ্রাফের ডাইলিউশন বাড়বে না কমবে? ভেবে চিনতে বল, ক্লাস 12 লেফট টু রাইটে গেলে ডাইলিউশন বাড়বে না কমবে? ক্লাস 12 স্টুডেন্ট আমি, ঠিক আছে, ভেবে চিনতে বল কি হবে, কমবে না বাড়বে? লেফট টু রাইটে গেলে কনসেন্ট্রেশন বাড়ছে না কমছে? আমি তোকে বলে দিয়েছি সি হচ্ছে কনসেন্ট্রেশন। লেফট টু রাইটে গেলে কনসেন্ট্রেশন বাড়ছে, তাহলে কনসেন্ট্রেশন বাড়লে ডাইলিউশন আমার কমবে। তাহলে লেফট টু রাইটে গেলে আমার কি হচ্ছে, ডাইলিউশন আমার কমছে। ক্লাস 12, নার্সারি নই, ঠিক আছে। তাহলে লেফট টু রাইটে গেলে আমার কি হচ্ছে, ডাইলিউশন আমার কমছে। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে গ্রাফটাকে আমি কেন সি ভার্সেস ল্যামডা এম নিলাম না? তার কারণ দেখ কিছুই না, আমি যদি সি নিতাম তাহলে গ্রাফটা একটু অন্য টাইপের দেখতে হতো। আমি রুট সি নিচ্ছি বলে গ্রাফটা আমার লিনিয়ার হবে। লিনিয়ার গ্রাফ থেকে আমি ইন্টারপ্রিটেশন অনেক ভালো করতে পারি, প্যারাবোলার থেকে আমার ভাই কষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি এরকম নিচ্ছি রুট সি, ঠিক আছে। যেমন তুই জানিস ভাই ওয়াই ভার্সেস এক্স স্কোয়ারের গ্রাফ কীরকম হয়? প্যারাবোলা, ঠিক আছে, ওয়াই ভার্সেস এক্স স্কোয়ার প্যারাবোলা হবে। আমি যদি ওয়াই ভার্সেস এক্স করি তাহলে ওগুলো একটুখানি এক্স স্কোয়ারটাকে রুট করে দিয়ে দেখবো ওটা আমার লিনিয়ার হয়ে যাবে। তার মানে ওয়াই ভার্সেস এক্স স্কোয়ার আমি বুঝতে পারছি গ্রাফের আমি জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে দিয়ে আমি ওটাকে টাইপটা চেঞ্জ করে দিতে পারি আমার সুবিধার জন্য। তাহলে ল্যামডা এম ভার্সেস রুট সির গ্রাফ আমি কীরকম পাই? স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য আমি গ্রাফটা পাচ্ছি, চলে এরকম আঁকছি, ঠিক আছে। খুব বেশি স্টিপ না লাইনটা, মানে স্লোপটা এরকমভাবে কমেনি, হালকা করে কমেছে, ঠিক আছে, হালকা করে কমেছে স্লোপটা, এরকম করে হালকা করে কমেছে, ঠিক আছে। চলে গেছিস, হালকা করে আমার স্লোপটা কমেছে, ঠিক আছে ভাই। এখানে এরকম আঁকিস নি তো, দার্জিলিংয়ের পাহাড়ের মতন আঁকিস নি তো, এটা এরকম হবে ভাই। আচ্ছা দেখ, এই যে গ্রাফটা পেলাম, এই গ্রাফটাকে এখন কোথা থেকে কী কী পেতে পারি? এই পয়েন্টটাকে আমি কী বলবো বলতো? এই পয়েন্টটাতে জিরো কনসেন্ট্রেশন। জিরো কনসেন্ট্রেশন মানে কি ভাই? সলভেন্টই আছে শুধু, সলভেন্টই আছে শুধু, সলিউট অলমোস্ট নেই। তাহলে এই পয়েন্টটাকে আমি বলতে পারি কি 100% ডাইলিউট সলিউশন, ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশন। তাহলে এই পয়েন্টটাকে আমি কী বলবো বলতো? ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশন। বুঝতে পারলাম কেন এই পয়েন্টটাকে আমি কি বলছি? ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশন, না অরিজিনটাকে আমি বলতে পারি ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশন। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারছি, এই গ্রাফটাকে পরীক্ষাতে আঁকতে দেবে, ঠিক আছে। এইবারে দেখ, তাহলে ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশনে আমি দেখ উপরে কিন্তু এখনও দিদিকে দেখা এই যে গ্রাফটা আছে না, দেখ এটাকে আমি এখনও টাচ করিনি। এইবারে তুই ফিজিক্সে প্র্যাকটিক্যাল করার সময় গ্রাফটা আঁকিস, দেখবি গ্রাফ এঁকে ওখানে তুই স্কেল নিয়ে এক্সট্রাপোলেট করে দিস না একটা লাইনকে, এভাবে করা যায়, ঠিক আছে। এক্সট্রাপোলেট করে দেওয়া যায়, স্ট্রেট লাইনকে আমি এক্সট্রাপোলেট করে দেখছি। আমি একটা স্কেল বসালাম, তাহলে আমি প্র্যাকটিক্যালি ধর আলাদা আলাদা কনসেন্ট্রেশনে আলাদা আলাদা ল্যামডা এম মেজার করবো। ল্যামডা এম কীভাবে মেজার করবো? আমার কাছে ভাই ইনস্ট্রুমেন্ট আছে, এখন মডার্ন ওয়ার্ল্ডে ভাই ইনস্ট্রুমেন্টই আছে মোলার কন্ডাক্টেন্স মেজার করার জন্য, ঠিক আছে। এইভাবে কী করা যায় বলতে? এইভাবে টাইট্রেশন তুই স্কুলে করেছিস তো? টাইট্রেশন করে তুই কী বার করিস? কী বার করিস বলতো টাইট্রেশন করে?
কি বার করিস টাইট্রেশন করে? টাইট্রেশন করে কি বার করিস? তোকে তো থিওরিতে জিজ্ঞেস করলো তুই টাইট্রেশন করে কি বার করছিস, ওই রিডিংটা থেকে ফর্মুলা ইউজ করে কি বার করছিস, ওটাকে কি বলে? কি টাইট্রেশন করে তুই কি বার করছিস বলতো? মোলারিটি না কনসেন্ট্রেশন বার করছিস? ইকুইভ্যালেন্স পয়েন্টের নাম শুনিস? ইকুইভ্যালেন্স পয়েন্ট। ওই যদি টাইট্রেশনটা করি দেখবি থিওরি লিখিস তো, থিওরির মধ্যে লেখা আছে ইকুইভ্যালেন্স পয়েন্ট, ঠিক আছে? মানে কোন পয়েন্টে গিয়ে ভাই টাইট্রেশন করা মানে কি আমার অ্যাসিড আর বেসের অ্যামাউন্ট সেম, তাহলে কোন পয়েন্টে গিয়ে অ্যাসিড আর বেসের অ্যামাউন্ট সেম হয়ে গেল ওটাকেই বলেছে ইকুইভ্যালেন্স পয়েন্ট। তো যাই হোক, তুই ফেনফথ্যালিন ইন্ডিকেটর ইউজ করিস, হয়তো ফেনফথ্যালিন বেশি বা কম পড়ে যেতে পারে, দেখবি তোর এনএইচ বেশি পড়ে গেল, সলিউশনটা পুরো পিঙ্ক হয়ে আছে তখন। অ্যাকচুয়ালি আমার নিয়ম কি ভাই, যে ড্রপে আমার ভাই জাস্ট একদম হালকা পিঙ্ক হলো ওটাই আমার চলে এসছে ইকুইভ্যালেন্স পয়েন্ট, ঠিক আছে? আর বন্ধুর সাথে গল্প করতে করতে ভাই ড্রপ বাই ড্রপ ফেললে তো আরও বেশি হবে, একদম পুরো পিঙ্ক হয়ে গেছে, ওটা আমার ইকুইভ্যালেন্স পয়েন্ট, আর ইকুইভ্যালেন্স পয়েন্টকে ছাড়িয়ে বেরিয়ে চলে গেছে। তাহলে এই যে হিউম্যান এররটাকে ভাই কমানোর জন্য আরেকটা মেথড আছে, টাইট্রেশনের প্রচুর মেথড আছে। একটা মেথড আছে কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন, কন্ডাক্টেন্স মেজার করে করে করবো, একদম ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়, আমি ইলেকট্রোড ইনসার্ট করবো, ভ্যালু আমাকে দেখিয়ে দেবে যে এই ভ্যালুমে আমার এত আসছে, ওখানে আরও সুবিধা, ওখানে আমার এররের চান্স কম, ওখানে কোনো ইন্ডিকেটার ব্যবহার করার দরকারই নেই, আমি দেখতে পারি একদম কন্ডাক্টেন্স মেজার করে করতে পারবো। যাই হোক, ওগুলো আমাদের এখানকার পার্ট নয়, যেই বা নিটে গিয়ে কিন্তু আছে কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশনের থিওরি অন্তত আছে, ঠিক আছে? তাহলে দেখ এইখানে আমি কি করছি, স্কেল বসিয়ে এই লাইনটাকে এক্সট্রাপোলেট করছি, যদি করি দেখ এখানে আমার টাচ করবে, এই যে পয়েন্টটা টাচ করলো এই পয়েন্টটাকে বলে হচ্ছে, তাহলে এই পয়েন্টটা টাচ করেছে তো খাতার মধ্যে টাচ করালি তুই, এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করে দেখ, এই পয়েন্টটাকে বলেছিলাম ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশন। তো এই পয়েন্টে ল্যামডা এমের যে ভ্যালু পাবো ওটাকে বলে হচ্ছে ল্যামডা এম জিরো অর ল্যামডা এম ইনফাইনাইট। এটার মানেটা কি, মানেটা বলছি, ওই পয়েন্টটাকে কি বলে ল্যামডা এম জিরো অর ল্যামডা এম ইনফাইনাইট, ওটাকে বলে হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন, ওই জন্য ইনফাইনাইট সাইনটা দেওয়া আছে। তাহলে ল্যামডা এম ইনফাইনাইট মানে কি, মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন, ঠিক আছে? জিরো কেন বললো, জিরো বলার কারণ হচ্ছে দেখ আমি ওটাকে বলতে পারি সলিউটের অ্যামাউন্ট জিরো, ইনফাইনাইট ডাইলিউশন মানে কি সলিউট অলমোস্ট নেই, তাহলে ওটাকে আমার ওই জন্য জিরো দিয়েও ডিনোট করা হয়। তাহলে ল্যামডা এম ইনফাইনাইট আর ল্যামডা এম জিরো একই ব্যাপার। তাহলে ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টিভিটিকে কীভাবে ডিনোট করা হচ্ছে, ল্যামডা এম মাথায় ইনফাইনাইট দিয়ে আর ল্যামডা এম জিরো দিয়ে, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। তাহলে আজকে আমাদের অলমোস্ট শেষের দিকে এই চ্যাপ্টার, ল্যামডা এম জিরো আর ল্যামডা এম ইনফাইনাইট, ক্লিয়ার? তাহলে ওটাকে কী বলে, ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টিভিটি, ওটা একটা নাম আছে, ওটার নাম লেখ, ওটাকে বলেছে ওই মোলার কন্ডাক্টিভিটি আর ইনফাইনাইট ডাইলিউশন যেটা লিখেছিস খাতার মধ্যে, ওটার নাম হচ্ছে লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি, ওটাকে বলেছে কি লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি, লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি রিপ্রেজেন্ট কীভাবে করে, কোনো বইতে ল্যামডা এম ইনফাইনাইট, কোনো বইতে ল্যামডা এম জিরো, জিরো কেন ইনফাইনাইট কেন প্রত্যেকটা তোর কাছে জাস্টিফাইড, ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। এই গ্রাফটা তোকে পরীক্ষাতে আঁকতে দেবে, দেখ আমি এর উপরে জাস্ট একটা সোজা দাগ দিচ্ছি, রুট সি এক্সের সাথে প্যারালাল একটা দাগ দিলাম আমার রেফারেন্সের জন্য, আমার নিজেকে বোঝানোর জন্য যে যে গ্রাফটা আমি পাই সেটা রুট সির সাথে প্যারালাল হয় না, সেটা বোঝানোর জন্য আমি একটা খাতার মধ্যে একটা দাগ দিয়ে দিলাম, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, আমার গ্রাফ আমার ইচ্ছা, বোঝা গেছে? তাহলে গ্রাফটা আমার কীরকম হচ্ছে, ডাইলিউশন যত বাড়াচ্ছি, তুই আমাকে বলবি এবার, দাগটা তো দেওয়া গেছে, তাহলে ডাইলিউশন বাড়ালে বলতো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি, ওয়াই অ্যাক্সিসে লেফট টু এক্স অ্যাক্সিসে লেফট টু রাইট না রাইট টু লেফট, ডাইলিউশন বাড়ানো মানে আমি কোন দিক থেকে কোন দিকে আসছি, এদিক থেকে এদিকে। দেখ ডাইলিউশন বাড়ালে ওদিক থেকে যখন আমি এদিকে আসছি, দেখ এখানে যে ভ্যালু ছিল, দেখ তারপরে দেখ ভ্যালু আমার বেড়ে গেছে, তারপরে দেখ ভ্যালু আমার আরও বেড়েছে, পারছে না? হ্যাঁ ভাই তাই কিছুক্ষণ আগে তাই লিখেছিলাম, ডাইলিউশন ইনক্রিজ করলে মোলার কন্ডাক্টিভিটি ইনক্রিজ করে, খাতার মধ্যে দেখ লেখা ছিল, তাহলে ডাইলিউশন ইনক্রিজ করলে দেখ মোলার কন্ডাক্টিভিটি ইনক্রিজ করেছিল, হয়ে গেছে? চল লিখেছিলাম। এইবারে চলে আসে হচ্ছে উইকের গল্প, উইকের গল্পে আসবো তার আগে দেখ এখানে একটা গ্রাফ পেয়েছি, স্ট্রেট লাইন পেয়েছি, একটা ইকুয়েশনও পাবো, তাহলে চল ইকুয়েশনটা লেখা যাক। ইকুয়েশনটা কী হবে, এটা তো সিম্পল ভাই, ওয়াই ইকস টু এম এক্স প্লাস সি এর মতন ইকুয়েশন দেখতে পাচ্ছি, স্ট্রেট লাইন আছে, স্লোপ হচ্ছে নেগেটিভ আর ইন্টারসেপ্টও আমার আছে, তাহলে ইকুয়েশন লেখা যাক। ওয়াই এক্সিসে কে আছে, তাহলে আমার গ্রাফটা কীরকম, ওয়াই ইকস টু এম এক্স প্লাস সি এর মতন, ওয়াই অ্যাক্সিস আছে ল্যামডা এম ইকস টু এম এক্স প্লাস সি, ইন্টারসেপ্টটা আমি আগে লিখি, ইন্টারসেপ্টটা কে ভাই বল, ইন্টারসেপ্টটা কে, ল্যামডা এম ইনফাইনাইট বা ল্যামডা এম জিরো, যাই হোক। স্লোপটা কি পজিটিভ না নেগেটিভ এই গ্রাফে, এই গ্রাফের স্লোপটা আছে নেগেটিভ স্লোপ, ঠিক আছে? তাহলে চল নিচ্ছি মাইনাস
আচ্ছা স্লোপটা আমি আসছি পরে, এক্স এক্স হয়ে গেছে রুট সি, পেয়ে গেছি ভাই। স্লোপের জায়গায় ওটা বসাবো, তাহলে এটা হচ্ছে বি, স্লোপটা হচ্ছে আমার এখানে এইভাবে ইকুয়েশন দিয়ে ডিনোট করা হয়, ল্যামডা এম ইকুয়ালস টু ল্যামডা এম ইনফাইনাইট মাইনাস বি ইন্টু রুট সি। এই ইকুয়েশনটা আমার মনে রাখতে হবে, এখান থেকে 2023-তে সিবিএসসিতে ডাইরেক্ট কোশ্চেন এসেছিল, ল্যামডা এম ইকুয়ালস টু ল্যামডা এম ইনফাইনাইট মাইনাস বি রুট সি। এই ইকুয়েশনটার নাম হচ্ছে ডি বাই হুকেল ওসাজার ইকুয়েশন, ডি বাই হুকেল ওসাজার ইকুয়েশন, অন সাগর না, ঠিক আছে, ডি বাই হুকেল ওসাজার ইকুয়েশন, ল্যামডা এম ইকুয়ালস টু ল্যামডা এম ইনফাইনাইট মাইনাস বি রুট সি, ডি বাই হুকেল ওসাজার ইকুয়েশন। ডি বাই হুকেল ওসাজার ইকুয়েশন হয়ে গেছে লেখা। এটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য, আমি গ্রাফটা পেলাম এরকম, ঠিক আছে। এবার চলে যাচ্ছি উইক ইলেকট্রোলাইটের জন্য। তো এটা কার কার জন্য পাবো বলতো, সাপোজ স্ট্রং ইলেকট্রোলাইট যারা আছে HCl NaCl, আমি এদের জন্য পাবো এই গ্রাফ। উইকের জন্য এবার গ্রাফে আঁকছি, অ্যাক্সিস দুটো আগে আগে একইভাবেই সেম অ্যাক্সিস রুট ওভার সি ভার্সেস, আমি কিন্তু পরের টিউসডে থার্সডে পরীক্ষা নেবো গ্রুপে বলে দিয়েছি, ঠিক আছে। ল্যামডা এম ভার্সেস রুট সি, বাড়িতে অনেকের ফোন টোন করা বাকি আছে আমার। ল্যামডা এম ভার্সেস রুট সি, গ্রাফটা কীরকম হয় দেখ, উইকের জন্য গ্রাফটা যেটা পাই, গ্রাফটা হচ্ছে এরকম, আমি আগে আঁকছি তারপর তুই আঁকিস। এই হচ্ছে আমার গ্রাফটা উইকের জন্য, উইকের গ্রাফটা এরকম, এঁকে ফেল আগে। উইকের গ্রাফটা এরকম হয়েছে। আচ্ছা দেখ, গ্রাফটা আঁকলাম, এখান থেকে তোকে কোনো ইকুয়েশন পড়তে হবে না। আচ্ছা এইবার একটু দেখ, আমি যদি স্ট্রং ভার্সেস উইক কম্পেয়ার করি, এদিকে তাকা, দেখ উইকে ধর আমার কনসেন্ট্রেশন যখন এখানে ল্যামডা এর ভ্যালু বা এইসব জায়গায় আছে, স্ট্রংয়ের যখন আমার কনসেন্ট্রেশন এখানে ল্যামডা এর ভ্যালু এখানে আছে। এবারে তুই ভাব, আমি কনসেন্ট্রেশন ধর কমিয়ে দিলাম, মানে ডাইলিউশন বাড়ালাম, তাহলে আমি এখান থেকে এখানে আসলাম, দেখ চেঞ্জটা আমার অনেক বেশি হলো না, ভ্যালুটা আমার এখানে ছিল, চেঞ্জটা আমার এখানে হয়ে গেছে, ল্যামডা এর ভ্যালুটা অনেক বেশি বেশি চেঞ্জ হচ্ছে এখানে, ধর এখানে ছিল এখানে গেলাম, দেখ ভ্যালুটা আমার অনেক বেশি চেঞ্জ হলো। কনসেন্ট্রেশন আমি কমালাম, ভ্যালু দেখ আমার ল্যামডা এর অনেক বেশি চেঞ্জ হয়েছে। তুই ভাব এখানে রুট সির ভ্যালু আমি মানে কনসেন্ট্রেশন কমালাম, ল্যামডা এম চেঞ্জ হবে কিন্তু অতটা বেশি হয়নি, দেখ এখানে চেঞ্জটা অনেক অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে, বুঝতে পেরেছি, এখানে অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে। উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে অ্যাব্রাপ্ট চেঞ্জটা কেন হয়, তার কারণ হচ্ছে ওই বলেছিলাম উইক ইলেকট্রোলাইট আমার যেটা হয় ভাই, নাম্বার অফ আয়ন বেড়ে যাচ্ছে,